মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাজারো স্মৃতির নীরব সাক্ষী দিল্লির এই লাল কেল্লা। লাল কেল্লা বা রেড ফোর্ট পুরানো দিল্লির একটি ঐতিহাসিক দুর্গ। আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের ফলে ১৬৩৯ সালে শাহজাহান এটি নির্মাণ করেন। যেহেতু এটি সম্রাট শাহজাহানের বাসভবন ছিল, সেহেতু এটি তো আর কোনো সাধারণ ইমারত হতে পারে না। এমন ভাবনা থেকেই হয়তো সম্রাট শাহজাহান এমন ইলাহি কাণ্ড ঘটিয়েছেন এই দিল্লির বুকে। এই প্রাসাদটি ছিল সম্পূর্ণ স্বর্ণে মোড়ানো। তাজমহলের মতোই এই কেল্লার স্থপতিও ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী। এটি ছিল যমুনা নদীর তীরে। প্রথমে সম্রাট শাহজাহান এই প্রাসাদটির নাম দেন কিলা ই মোবারক, অর্থাৎ বরকতময় দুর্গ। সম্রাটের পরিবারের লোকজন যেহেতু এখানে বসবাস করবেন, তাই এই নামকরণ করেছিলেন শাহজাহান। তবে পরবর্তীতে স্থাপত্যের এই আকর্ষণীয় অংশটি এর দুর্ভেদ্য লাল বেলে পাথরের দেয়াল থেকে এর নাম লাল কেল্লা বা রেড ফোর্ট হিসেবেই পরিচিতি পায়। এটি ছিল মধ্যযুগীয় শহর শাহজাহানাবাদের একটি অংশ, যা বর্তমানে পুরাতন দিল্লি নামে পরিচিত। এই কেল্লার বিশালতা বুঝতে হলে আপনাকে এখানে আসতে হবে। ২৫৪ একর জমির উপর নির্মিত এই প্রাসাদটির চারপাশে আপনি যদি একবার হেঁটে আসতে চান, তাহলে আপনাকে ২.৫ কিলোমিটার পথ হাঁটতে হবে। এতটা জায়গা জুড়েই শাহজাহান তার এই কেল্লা নির্মাণ করেছেন। আসসালামু আলাইকুম, আমি রাতুল ইসলাম প্রান্ত। আজকে আপনাদের সাথে আছি ভারতের নিউ দিল্লির রেড ফোর্ট, অর্থাৎ সম্রাট শাহজাহানের লাল কেল্লা। লাল কেল্লার এই যে প্রাচীর বা দেয়াল দেখতে পাচ্ছেন, এগুলোর উচ্চতা ৭৫ ফুট বা ২৩ মিটার, সহজ বাংলায় ৫ তলা ভবনের সমান। এবং এই যে প্রাচীরের চারপাশে যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তৎকালীন সময়ে এই কেল্লার নিরাপত্তার জন্য অসংখ্য কুমির ছেড়ে রেখেছিলেন, যাতে শত্রুপক্ষ কোনোভাবেই এই পরীক্ষা পার হয়ে দেয়াল পর্যন্ত পৌঁছাতে না পারে। সম্রাট শাহজাহান শুধু কুমির ছেড়েই ক্ষান্ত হননি, এই সম্পূর্ণ ৭৫ ফুট উচ্চতার দেয়ালে পিচ্ছিল পদার্থ দিয়ে আচ্ছাদিত করে রেখেছিলেন, যাতে শত্রুপক্ষ যদি কোনোভাবে এই পরীক্ষা পার হয়েও যান, তবুও যেন তারা এই দেয়াল টপকাতে না পারেন। এই কেল্লায় প্রবেশের জন্য রয়েছে দুটি গেট, একটি লাহোরি গেট এবং অপরটি দিল্লি গেট। পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে নির্মিত বলে এই গেটটির নাম লাহোরি গেট। লাহোরি গেট দিয়ে প্রবেশের পরই আপনার চোখে পড়বে ঐতিহাসিক মিনা বাজার। এটি সম্রাট শাহজাহান তার কেল্লার নারী ও দাসীদের জন্য তৈরি করেছিলেন, যাতে তাদের জন্য কখনো কেল্লার বাইরে যেতে না হয়। তবে এই মিনা বাজারটি আজও একই রকম জমজমাট। একবার কল্পনা করুন, এই বাজারটি বা এই দোকানগুলো ৪০০ বছর ধরে চলে আসছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দোকানগুলো চলমান। সেই সম্রাট শাহজাহানের আমলে এই বাজার বা দোকানগুলোর কাঠামো যেমন ছিল, আজও সেই একই কাঠামো, একই দোকানে চলছে বেচা বিক্রি। শুধু পরিবর্তন হয়েছে দোকানের মালিক এবং জিনিসপত্র।
এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটির নাম নওবাতখানা। সম্রাটদের জন্য গানের আসর বসানো হতো এই নওবাতখানা মহলে। গান বাজনা ছাড়াও সম্রাটদের আগমনী বার্তা অথবা বিশেষ অতিথিদের আগমনী বার্তা দেওয়া হতো এখান থেকে। বার্তা ঘোষণার সময় ড্রাম বাজানো হতো, তাই এই ভবনকে ড্রাম হাউসও বলা হয়। আমরা এখন দেওয়ানি আমের দিকে যাচ্ছি। নওবাতখানার ঠিক পেছনে অবস্থিত দেওয়ানি আম। সম্রাট শাহজাহান এখানে বসেই আমজনতার সাথে সাক্ষাৎ ও বিচার সালিশ করতেন। দেওয়ানি আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনি যেদিক থেকেই তাকাবেন সেদিক থেকেই এর প্রতিটি পিলার আপনি দেখতে পাবেন, এবং একই সাথে যেদিক থেকেই তাকাবেন সেদিক থেকেই শাহজাহানের সিংহাসনটি আপনি দেখতে পাবেন। অর্থাৎ প্রজারা যেখানেই বসতো সেখান থেকেই সিংহাসনে বসা সম্রাটকে দেখতে পেত। তবে এখন সিংহাসনটি অনেকটা সাদামাটা দেখা গেলেও ওই সময় এটি নানা ধরনের জহরতে মোড়ানো ছিল, যা ব্রিটিশরা লুট করে নিয়ে গেছে। এই কেল্লার দুটি অংশ ছিল, একটি পাবলিক এরিয়া এবং অন্যটি প্রাইভেট এরিয়া। আমরা এখন পাবলিক এরিয়া পার হয়ে প্রাইভেট এরিয়াতে প্রবেশ করছি। মমতাজের মৃত্যুর পরে প্রাসাদটি নির্মাণ করা হলেও সম্রাট শাহজাহান মমতাজের প্রতি ভালোবাসার টানে এই মহলটি নির্মাণ করেন, যার নাম দেন মমতাজ মহল। এবং মহলটির ডিজাইন এমনভাবে করা হয় যাতে যমুনার বাতাস চারপাশ থেকে প্রবাহিত হয়ে এসে এই ভবনে প্রবেশ করত। তবে এই ভবনে কে বাস করত বা কী কাজে ব্যবহৃত হতো এই ব্যাপারে কোনো তথ্য পাইনি। এই রংমহলটি মূলত শাহজাহানের হেরেম, যেখানে এই প্রাসাদের নারীরা বাস করতেন। এই রংমহলটি সবসময় শীতল রাখার জন্য এর গ্রাউন্ড ফ্লোরের নিচে যমুনা নদী থেকে বিশেষ প্রক্রিয়ায় পানি নিয়ে আসা হতো, যাতে অন্দরমহলে সবসময় ঠান্ডা থাকতো। এবং আরেকটি অবাক করা বিষয় হলো এই অন্দরমহলের সিলিং ডিজাইন, যে বিষয়টি আপনি জানলেও সম্রাট শাহজাহানের রোমান্টিকতায় অবাক হবেন। যদিও সম্পূর্ণ ডিজাইনটি এখন আর নেই, ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছে, তবুও এখনো যতটুকু অক্ষত আছে তাতেই স্পষ্ট। এই অন্দরমহলের সিলিংটি নান্দনিক নকশায় সজ্জিত ছিল এবং এসব নকশার মাঝে দর্পণ বা আয়নার টুকরা সারিবদ্ধভাবে নকশার ভাঁজ অনুযায়ী বিভিন্ন অ্যাঙ্গেলে বসানো ছিল, এবং এই আয়নার বর্ডার দেয়া ছিল স্বর্ণের প্রলেপ দিয়ে। যখন দিনের সূর্য ডুবে রাতের আধার নামতো এবং যখন এই মহলে মোমবাতি বা আলো জ্বালানো হতো, তখন সিলিংয়ের এই অসংখ্য টুকরো টুকরো আয়না এবং স্বর্ণের উপরে মোমবাতির সোনালি আলো প্রতিফলিত হতো, এবং যখন প্রতিফলিত হতো তখন মনে হতো যেন আকাশের তারাগুলো জ্বলজ্বল করছে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, একটা মানুষ কি পরিমাণ প্রেমিক পুরুষ হলে তার মাথায় এমন চিন্তাধারা আসে। এই অন্দরমহলের এমন পরিবেশের জন্য সম্রাট শাহজাহান তো এই ভবনের নামই দিয়ে ফেলেন নহর-ই-বেহেশত।
রংমহলের পর দুটি ভবন ছিল, একটি খাসমহল আর একটি দিওয়ানি খাস। দিওয়ানি খাস হলো সম্রাটের বিশেষ ব্যক্তিদের সাথে সাক্ষাতের জায়গা, আর খাসমহল হলো সম্রাটের একেবারে ব্যক্তিগত বেডরুম, যেটি সম্রাট শাহজাহান নিজে থাকার জন্য তৈরি করেছিলেন। নিরাপত্তার জন্য এখন খাসমহলে কোনো দর্শনার্থীদের প্রবেশের অনুমতি নেই। ব্রিটিশদের লুট করে যাওয়ার পরেও এখনো সেখানের নির্মাণ শৈলীতে যেসব মূল্যবান স্বর্ণ ও মণিমুক্তার ছিটেফোঁটা আছে তা রক্ষার স্বার্থেই সেখানে প্রবেশ নিষেধ। খাস মহলটির কারুকাজ না দেখা গেলেও দিওয়ানি খাসের নির্মাণ শৈলী বা কারুকাজ এখনো দর্শনার্থীরা নিজ চোখে দেখতে পারেন, এবং এই দিওয়ানি খাস মহলই ছিল সম্রাট শাহজাহানের জগৎ বিখ্যাত ময়ূর সিংহাসন। তবে দিওয়ানি খাস মহলের বিস্তারিত জানার আগে চলেন ময়ূর সিংহাসনের ইতিহাস জেনে আসি। বর্তমান সময়ে আমেরিকা, রাশিয়া অথবা দুবাই, সৌদি আরবের শেখদের রাজকীয় জীবনযাপন সম্পর্কে আমরা কম বেশি ধারণা রাখি। তবে আজ পর্যন্ত তারা কেউই এমন কোন সিংহাসন তৈরি করতে পারেননি যা শাহজাহানের ময়ূর সিংহাসনকে টেক্কা দিতে পারে। শাহজাহানের ময়ূর সিংহাসনে কি পরিমাণ স্বর্ণ, হীরা, মণিমুক্তা ব্যবহার করা হয়েছিল তা জানলে আপনি চমকে যেতে বাধ্য। কথিত আছে এই ময়ূর সিংহাসন তৈরিতে যত টাকা খরচ হয় তা সম্রাট শাহজাহানের তাজমহল তৈরিতে যত টাকা খরচ হয়েছে তার থেকেও বেশি বা তার সমতুল্য। আনুমানিক 1150 কেজি স্বর্ণ এবং 250 কেজি বিভিন্ন মহামূল্যবান পাথর ও মণিমুক্তা ব্যবহার করা হয়েছিল রাজকীয় সেই সিংহাসন তৈরিতে। এছাড়া তিমুর রুবি, বিশ্ববিখ্যাত কোহিনুর হীরার মতো দুর্লভ জিনিসও ব্যবহার করা হয়েছিল এতে। 1587 সালে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে পারস্যের সম্রাট আব্বাস তাকে তৎকালীন 1 লাখ মুদ্রা মূল্যের একটি হীরা উপহার দিয়েছিলেন। সম্রাট শাহজাহান তার পিতা জাহাঙ্গীরের সেই মূল্যবান হীরাটিও এই সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন। এছাড়াও এই সিংহাসনে 116টি পান্না, 108টি রুবি এবং অসংখ্য মহামূল্যবান পাথর ব্যবহার করা হয়। এখন যে সিংহাসনটি দেখতে পাচ্ছেন এটি দিল্লি রেড ফোর্টের দিওয়ানি আমে রাখা আছে। ময়ূর সিংহাসনটি আকারে এই সিংহাসনের থেকেও বড় ছিল, যদিও এটি পুরোটাই মার্বেল পাথরে তৈরি। এই সিংহাসনটি উচ্চতায় 2 তলা ভবনের সমান, অতএব আপনারা ধারণা করতেই পারেন ময়ূর সিংহাসনের আকার কেমন ছিল। ময়ূর সিংহাসন এতটাই বড় ছিল যে সেই সিংহাসনে উঠতে হতো 3টি বড় সিঁড়ি বেয়ে, এবং সেই সিঁড়িগুলো ছিল হীরা পান্নার কারুকাজ খচিত। দিওয়ানি আমের এই সিংহাসনের ছাদটি মার্বেল পাথরের তৈরি, তবে ময়ূর সিংহাসনের চন্দ্রতাপ আচ্ছাদিত ছাদটি ছিল দামি জহরাতে মোড়ানো, যা 12টি মরকট মণি স্তম্ভের উপর আচ্ছাদিত। সিংহাসনের এমন কোন স্থান ছিল না যেখানে মণিমুক্তা ও জহরাত বাদ পড়েছিল। এমনকি 2টি নকশার মাঝে যে ফাঁকা অংশ ছিল সেটিও পূরণ করা হয়েছিল ক্ষুদ্র আকারের মণিমুক্তা দিয়ে। এছাড়া সিংহাসনের উপরে চাদোয়ার চারপাশে সারিবদ্ধভাবে বসানো ছিল হীরা ও মণিমুক্তা। সিংহাসনের উপরে 2টি ময়ূর মুখোমুখি অবস্থানে বসানো হয়। এই ময়ূর দুটি হীরা পান্না ও বিভিন্ন মুক্তা দিয়ে তৈরি, এবং এই ময়ূরের ঠোঁট দিয়ে 50 ক্যারেটের 2টি হলুদ রঙের মুক্তা ঝুলে থাকতো, এবং এই ময়ূর দুটির মাঝে বসানো হয় সেই জগৎ বিখ্যাত কোহিনুর হীরা। 1628 থেকে 1635 এই 7 বছর সময় লেগেছিল এই সিংহাসন প্রস্তুত করতে। এবার নিশ্চয়ই অনুমান করতে পারছেন 7 বছর ধরে যে সিংহাসন তৈরি করা হয়েছিল সেটি কতটা রাজকীয় ছিল। এবার শুধু মনে মনে চিন্তা করুন, এত এত মহামূল্যবান মণিমুক্তা দিয়ে তৈরি করা ময়ূর সিংহাসন যে ভবনে ছিল সেই দিওয়ানি খাস কতটা রাজকীয় ছিল। সাদা মার্বেল পাথরের মধ্যে রঙিন পাথরগুলো কেটে ঢুকিয়ে পালিশ করে তৈরি করা হয়েছিল ফুল লতা পাতার এমন বাহারি নকশা। বিষয়টি এ যুগে খুবই স্বাভাবিক ব্যাপার হলেও আজ থেকে 400 বছর আগে যখন এমন আধুনিক প্রযুক্তি ছিল না, তখনকার কারিগররা হাতে পাথর কেটে
এমন নির্ভুল মনোমুগ্ধকর নকশা করেছেন। আপনি খেয়াল করলে দেখবেন একই ধরনের ডিজাইন প্রত্যেকটি পিলারে আছে, কোনো মেশিন ছাড়াই প্রত্যেকটি ডিজাইন হাতে কেটে বানানোর পরেও আপনি একটি নকশার সাথে আরেকটি নকশার বিন্দুমাত্র অমিল খুঁজে পাবেন না। সম্রাট শাহজাহানের দিওয়ানি খাস এবং খাসমহল উভয়ে ছিল স্বর্ণে মোড়ানো, যদিও ইংরেজরা দেয়াল এবং সিলিং থেকে সব স্বর্ণ তুলে নিয়ে যায়। তবে আপনি যদি কল্পনার চোখে দেখেন ঠিক যেন এমনই ছিল। আজও কিছু কিছু জায়গায় বিশেষ করে সিলিং এ লক্ষ্য করলে লেগে থাকা স্বর্ণের প্রলেপ দেখতে পাওয়া যায়। দেয়াল এবং সিলিং জুড়ে স্বর্ণ এবং ঠিক এর মাঝেই স্বর্ণ মণিমুক্তা খচিত ময়ূর সিংহাসনটি বসানো ছিল। কি রাজকীয় ব্যাপারটাই না ছিল, ভাবা যায়। বৃষ্টিবিলাস কথাটি মনে আসলেই অনেকের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নুহাসপল্লীর কথা মনে পড়ে যায়। কিন্তু আপনি কি জানেন প্রেমিক পুরুষ শাহজাহান আজ থেকে প্রায় 400 বছর আগেই বৃষ্টিবিলাস করতেন? আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভাদন প্যাভিলিয়ন, অর্থাৎ সম্রাট শাহজাহান ভাদ্র মাসে এখান থেকে বৃষ্টি উপভোগ করত। কারণ ভাদ্র মাসে বৃষ্টির ধারাটা এভাবে আসে, যার কারণে এই ভবনের পিছন দিকে দেয়াল আছে, যার জন্য বৃষ্টিটা এই ভবনের মধ্যে প্রবেশ করতো না এবং ভাদ্র মাসে উনি এখানে বসে বৃষ্টি উপভোগ করতো। এবং এর ঠিক অপোজিট পাশে একটি ভবন আছে যার নাম হচ্ছে সাউন্ড প্যাভিলিয়ন, যেখান থেকে উনি শ্রাবণ মাসে বৃষ্টি উপভোগ করতো। ভাদ্র এবং শ্রাবণ মাসে বৃষ্টির ধারা পরিবর্তন হয় এবং ওই ভবনের পিছন দিকে দেয়াল আছে, যার কারণে ওই বিল্ডিংয়ে শ্রাবণ মাসে বৃষ্টি ওই বিল্ডিংয়ে প্রবেশ করতো না এবং ওই বিল্ডিং থেকে উনি শ্রাবণ মাসে বৃষ্টি উপভোগ করতেন। এ থেকেই বোঝা যায় সম্রাট শাহজাহান আসলে কতটা শৌখিন মানুষ ছিলেন। শুধুমাত্র বৃষ্টি উপভোগ করার জন্য সে দুইটা ভবন তৈরি করছে, ভাদন প্যাভিলিয়ন এবং সাউন্ড প্যাভিলিয়ন। এটা যখন গ্রীষ্মকাল আসতো ঠিক তখন এই ভবনটি ব্যবহৃত হতো এবং এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা সম্পূর্ণ যমুনা, পিছনেই ছিল যমুনা নদী। এখন যমুনা নদী অনেকটা সরে গেছে এখান থেকে, কিন্তু তখন এই যমুনা নদী এই ফোর্টের পাশেই ছিল। গরমের সময় এখানে সম্পূর্ণ পানি দিয়ে এটা ডুবন্ত থাকতো এবং দেখছেন এখানকার সমতলের সাথে এবং এই ভবনের যে গ্রাউন্ড ফ্লোর এটা সমান রাখা হয়েছে এবং এই জায়গাটা সম্পূর্ণ পানি দিয়ে ভরে রাখা হতো এবং এই যমুনা নদী থেকে যখন বাতাস আসতো এই বাতাসে এই পানিটা শীতল হয়ে এই ভবনের ভিতরে প্রবেশ করতো। এখন যেসব ভবনগুলো দেখতে পাচ্ছেন সম্রাট শাহজাহান বা মুঘল আমলে এসব যে ছিল না তা আপনারা ভবনের স্ট্রাকচার দেখেই হয়তো বুঝতে পারছেন। এবং এসব জায়গা যে ফাঁকা ছিল ব্যাপারটা এমনও না, এসব জায়গায় সম্রাট শাহজাহানের নির্মিত আরো অনেক বিলাসবহুল প্রাসাদ ছিল যেগুলো ব্রিটিশরা ভেঙে ফেলেন। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ইংরেজি শাসন প্রতিষ্ঠা হয়, তবে এটি দিল্লির মুঘল সাম্রাজ্য পর্যন্ত পৌঁছাতে আরো প্রায় 100 বছর লেগে যায় এবং 1857 সালের বিদ্রোহের সময় বিদ্রোহী সৈন্যরা দিল্লির দিকে অগ্রসর হয়েছিল এবং তৎকালীন মুঘল
শাসক বাহাদুর শাহ জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজয়ের মাধ্যমে দিল্লি দখল করে ইংরেজরা। ব্রিটিশরা প্রাথমিকভাবে পুরো শহর মাটিতে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এবং তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল শহর থেকে মুঘল সাম্রাজ্যের স্মৃতি নিশ্চিহ্ন করা, কিন্তু তারা এই ধরনের কাজ করা থেকে পিছিয়ে যায়। পরবর্তীতে তারা মূল্যবান শিল্পকর্ম এবং রাজকীয় কোষাগার লুট করে এবং ব্রিটিশ কাঠামো দ্বারা প্রতিস্থাপিত করার জন্য এই লালকেল্লার অভ্যন্তরীণ অনেক কাঠামো ভেঙে ফেলে। ব্রিটিশরা অবশেষে 1911 সালে তাদের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় এবং তৎকালীন শাহজাহানাবাদকে দিল্লি হিসেবে নতুন শহর তৈরি করে, যা 1930 সালে সম্পন্ন হয় এবং পরবর্তীতে 1947 সালে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয় এবং এই লালকেল্লায় ভারতের পতাকা উত্তোলন করা হয়, যার ধারাবাহিকতায় আজও প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীরা পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু করেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এই ধরনের আরো ঐতিহাসিক স্থানের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ডকুমেন্টারি দেখতে চাইলে পেজটি ফলো করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রাতুল ইসলাম প্রান্ত।